জুলাই সনদ বাস্তবায়নে বাধ্য নয় বিএনপি, বাতিল হচ্ছে গণভোট। এদিকে হাসিনাকে ফেরাতে তারেক রহমানের সাথে দেখা করতে দেশে ফিরছে জয়। বাংলাদেশের বিদ্যমান সংবিধানে গণভোটের কোনো বিধান নেই, সেই কারণে এই গণভোট ছিল সম্পূর্ণ অবৈধ। অন্তর্বর্তী সরকার সংবিধান মেনে চলার এবং সংবিধান রক্ষার নামে শপথ নিয়েছিল, অথচ গণভোট আয়োজনের মাধ্যমে তারা নিজেদের শপথই ভঙ্গ করেছে। বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এই সাংবিধানিক ক্ষমতা বলে বিএনপি শুধু জুলাই সনদকে প্রত্যাখ্যান নয়, বরং চাইলে অন্তর্বর্তী সরকারের সকল অবৈধ কার্যক্রমকেও অসাংবিধানিক ঘোষণা করতে পারে। এই হ্যানা ভোটের যে কাগজগুলো তারা তৈরি করেছেন, এটার কোনো আইনগত ভিত্তি নাই, আদালতে গেলে এটা বাতিল হয়ে যাবে। গতকালকে ভোটে জেতার পরে যারা 2/3 মেজরিটি পেয়েছেন, তার কাছ থেকে একজন নেতার বক্তব্য অলরেডি এসছে আলোচনার সময়, এবং আমাদের ইস্তেহারে এবং আমাদের 31 দফায় যা যা কমিটমেন্ট করেছি সবগুলো আমি বাস্তবায়ন করব। অর্থাৎ ওনারা কিন্তু এইটার কোনো গুরুত্ব দেন নাই। অর্থাৎ এখানে হ্যানা ভোট হলো কি হলো না, জিতলো কি জিতলো না, পার্লামেন্টের উপর এটার কোনো বাধ্যবাধকতা বাইন্ডিং নাই। বিএনপির সাথে আলোচনায় বসতে আপত্তি নেই আওয়ামী লীগের। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয় বলেছেন, দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের সঙ্গে আলোচনায় বসতে তার আপত্তি নেই। নির্বাচন পরবর্তী সময়ে তারেক রহমান যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন, ঠিক সেই মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব অজিত জয় তিনি আভাস দিচ্ছেন জয়ের সঙ্গে আলোচনার, জয়ের সঙ্গে বৈঠকের। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই বলছি প্রিয় দর্শক, সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বলাবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। এই নির্বাচন সংবিধান মেনে হয়েছে, কিন্তু গণভোট কি সংবিধান মেনে হয়েছে? না, হয়নি। বাংলাদেশের বিদ্যমান সংবিধানে গণভোটের কোনো বিধান নেই, সেই কারণে এই গণভোট ছিল সম্পূর্ণ অবৈধ। অন্তর্বর্তী সরকার সংবিধান মেনে চলার এবং সংবিধান রক্ষার নামে শপথ নিয়েছিল, অথচ গণভোট আয়োজনের মাধ্যমে তারা নিজেদের শপথই ভঙ্গ করেছে। বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এই সাংবিধানিক ক্ষমতা বলে বিএনপি শুধু জুলাই সনদকে প্রত্যাখ্যান নয়, বরং চাইলে অন্তর্বর্তী সরকারের সকল অবৈধ কার্যক্রমকেও অসাংবিধানিক ঘোষণা করতে পারে। তাদের সাংবিধানিক লঙ্ঘন এবং অবৈধ কর্মকাণ্ডের বিচারও সম্পন্ন করতে পারে। সংবিধান অনুযায়ী জনপ্রতিনিধিদের হাতেই চূড়ান্ত ক্ষমতা, কোনো অবৈধ গণভোটের হাতে নয়। হয়তো সেই কারণেই অন্ততপক্ষে 7 থেকে 8 জন উপদেষ্টা এখন তাদের কোনো হদিস নেই। গতকাল তারা ভোট দিতেও যাননি। অনেকে বলছেন তারা দেশের বাইরে চলে গেছেন, কারণ তারা মনে করছেন বিএনপি এই কাজ করতে পারে। বিএনপি মূলত জুলাই সনদের বিরোধী অবস্থান থেকেই এসেছে। তাদেরকে চাপ প্রয়োগ করে এবং এই প্রক্রিয়ায় যুক্ত হতে হয়েছে বা যুক্ত করা হয়েছিল এবং সম্মতি দিতে বাধ্য করা হয়েছিল। ইউনূস সরকারের একতরফা সিদ্ধান্তের মুখে বিএনপি পরিস্থিতির শিকার হয়েছে, স্বেচ্ছায় এই পথ বেছে নেয়নি বলে অনেকে মনে করছেন। তাদের নিজস্ব নির্বাচনী ইশতেহার এবং 31 দফা সংস্কার কর্মসূচি রয়েছে। এই কর্মসূচি বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ ইউরোপীয় মানের একটি আধুনিক রাষ্ট্রে পরিণত হওয়ার কথা যদি তারা করতে পারে। বিএনপির মূল রাজনৈতিক দর্শন হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত এই আদর্শিক ভিত্তিতেই দলটি গড়ে উঠেছে এবং দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছে। অথচ জুলাই সনদের মাধ্যমে বাংলাদেশি জাতীয়তাবাদ শব্দটিকে সংবিধান থেকে সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে। এটি বিএনপির মূল আদর্শিক ভিত্তির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। তারা কি তাহলে নিজেদের আদর্শ বিরোধী এই সনদকে বৈধতা দিতে আত্মঘাতী কাজ করবে? আওয়ামী লীগকে দমন করতে গিয়ে, 1972-এর সংবিধানকে বাদ দিতে গিয়ে তারা কি এই নিজেদের জাতীয়তাবাদী অবস্থান থেকেও সরে আসবে? জুলাই সনদে যেসব বিষয়ে বিএনপি দ্বিমত পোষণ করেছে এবং নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে মৌলিক রাজনৈতিক নীতি এবং আদর্শগত বিষয়াবলী। তারা বাংলাদেশি জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র রাখতে চেয়েছিল, যা জুলাই সনদে অন্তর্ভুক্ত হয়নি। এই মৌলিক বিষয়গুলোতে তাদের অবস্থান স্পষ্ট করেছিল তারা। গণভোটের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় মোট ভোটারের মাত্র 37.6% হ্যাঁ পক্ষে ভোট দিয়েছে। এটা সরকার দাবি করছে, কিন্তু এটা অনেক 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 নিচে এই সংখ্যাটা। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এরকম কম অংশগ্রহণে কোনো গণভোট কার্যকর হওয়ার কথা নয়। যুক্তরাজ্যে, স্কটল্যান্ডের ক্ষেত্রে 51.6% মানুষ হ্যাঁ বললেও মোট ভোটারের 32.9% হওয়ায় সেটি কার্যকর হয়নি। বাংলাদেশের ক্ষেত্রেও একই যুক্তি প্রযোজ্য। রাজশাহী 4 আসনে 244% ভোট পড়ার মতো গাণিতিক অসম্ভবতা প্রমাণ করে যে পুরো গণভোট কারচুপির শিকার। নেত্রকোনার বিভিন্ন আসনে হ্যাঁ ভোটের মোট সংখ্যা ভোটার
দরকারের চেয়ে বেশি দেখানো হয়েছে। এমন পরিস্থিতিতে এই গণভোটের কোনো নৈতিক বা আইনি বৈধতা নেই। বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতার অধিকারী। সাংবিধানিক ক্ষমতা বলে তারা নিজেদের ইশতেহার এবং কর্মসূচি অনুযায়ী সংস্কার এগিয়ে নিয়ে যেতে পারে। জুলাই সনদের মতো একটি বিতর্কিত এবং কারচুপির শিকার গণভোটের রায় বাস্তবায়নে তাদের কোনো বাধ্যবাধকতা নেই, বরং তাদের দায়িত্ব হচ্ছে সংবিধান এবং জনগণের প্রকৃত মতামত অনুযায়ী দেশ পরিচালনা করা। যদি তারা করতে চায়, অন্তর্বর্তী সরকারের অবৈধ গণভোট আয়োজনের মাধ্যমে সাংবিধানিক লঙ্ঘনের পর বা সংবিধান লঙ্ঘনের পর বিএনপি সরকার এই বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত নিতে পারে। সর্বোচ্চ আদালত যদি এই গণভোটকে অসাংবিধানিক ঘোষণা করে, তাহলে জুলাই সনদ বাস্তবায়নের যৌক্তিকতা থাকবে না। এমনকি আদালতের সিদ্ধান্ত ছাড়াই বিএনপি তাদের সাংবিধানিক ক্ষমতা বলে নিজেদের ইশতেহার অনুযায়ী দেশ পরিচালনা করতে পারে। বিএনপির রাজনৈতিক অবস্থান এবং আদর্শিক ভিত্তি বিবেচনায় জুলাই সনদ বাস্তবায়নে তাদের জন্য আত্মহত্যা শামিল হবে, কথা বলাই বাহুল্য। কারণ বিএনপি তো আসলে যখন তারেক রহমান দেশে ফেরার পর থেকে নির্বাচনের 2 দিন আগ পর্যন্ত বা 3 দিন আগ পর্যন্ত গণভোট নিয়ে একটি শব্দ উচ্চারণ করেননি, এবং আমরা দেখেছি যে গণভোট অপ্রয়োজনীয় বলে তিনি বিভিন্ন জায়গায় বলেছেন, বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন। সুতরাং তার কোনো বাধ্যবাধকতা নেই বা তার দলের কোনো বাধ্যবাধকতা নেই এই গণভোটকে বৈধতা দেওয়া। তাদের কাছে এখন সুযোগ রয়েছে নিজেদের প্রতিশ্রুতি অনুযায়ী দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। 62.4% ভোটার যে গণভোটকে হ্যাঁ বলেনি, সেই জনমতের প্রতিফলন করাই উচিত বিএনপির নতুন সরকারের। যদি না করে, সেটা বিএনপির জন্য কত বড় ভয়াবহ হতে পারে আমরা কিছুদিন পরেই সেটা বুঝতে পারবো। এবং ইউনূস যে একটা ঘোট পাকাচ্ছে এই গণভোট নিয়ে, সেটাও বিএনপি নিশ্চয়ই বুঝতে পারছে। কিন্তু বিএনপি কি করবে সেটা তো বিএনপির ব্যাপার, আমরা তো আর বিএনপিকে বলে দিতে পারবো না। তবে আমাদের আশা করতে তো দোষ নেই, তাই না? আওয়ামী লীগকে শাস্তি দিতে গিয়ে, 1972 সালের সংবিধানকে কবর দিতে গিয়ে বিএনপি যদি আবারও মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড়াতেই পারে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছে, আওয়ামী লীগ নির্যাতিত এখন, তো এইখানে তো আপনার ভাঙন হওয়ার প্রশ্নই ওঠে না। জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তার সাথে আলোচনায় বসতে আর কোনো আপত্তি নেই। বারবার বলেছি, এখানে আমার মা নিজে ব্যক্তিগতভাবে জুলাই 24 সালেই যারা নিহত হয়েছে তাদের পরিবারদের সাথে দেখা করতে। সাক্ষাৎকারে জয় বলেন, আমি সবসময় উন্মুক্ত, আমি এমন একজন মানুষ যে সবসময় আলোচনায় বিশ্বাস করে। বৃহস্পতিবার নির্বাচনের ফলাফলকে জাতিসংঘ সহ বিভিন্ন দেশ স্বাগত জানালেও জয় এই নির্বাচনকে প্রহসন বলে মনে করেন। তাদেরকে বাদ করা হয়েছে, তাদের নেতাকর্মীরা জেলে, তাদের অফিস। এমন নির্বাচন টেকসই হবে না এবং ভবিষ্যতে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সম্ভাব্য ইতিবাচক মূল্যায়ন সম্পর্কেও তিনি সন্দেহ প্রকাশ করেন। সেখানে রাজনৈতিক দলের কি হবে এটা এখন চিন্তা করে কোনো লাভ নেই, এটা ভবিষ্যতে দেখা যাবে। বাংলাদেশে যাওয়ার কোনো ইচ্ছা আছে কিনা তা জানতে চাইলে জয় বলেন, অবশ্যই একসময় ফিরব। শেখ হাসিনা কখনো বাংলাদেশে ফিরবেন কিনা সেই প্রশ্নে জয় বলেন, আমার কোনো সন্দেহ নেই যে তিনি একদিন দেশে ফিরবেন। না, আমাদের কোনো প্রেশার নাই, তিনি একজন স্বাধীন ব্যক্তি, ওনার সিদ্ধান্ত তিনি নেবেন। আওয়ামী লীগ ও দলটির উপর কার্যক্রম নিষিদ্ধ থাকার বিষয়টি আন্তর্জাতিক নানা মহল থেকেও বিষয়টি আলোচনায় আসছে। কমনওয়েলথ ভোটের মাত্র একদিন আগে সরকারের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছিল, যেখানে সরকারের আইন উপদেষ্টা বলেছিলেন রিকনসিলিয়েশনের বিষয়টি পরে নির্বাচিত সরকার দেখবে। সেই নির্বাচিত সরকার এখন বিএনপির সাথে আলোচনায় বসতে আপত্তি নেই আওয়ামী লীগের। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের সঙ্গে আলোচনায় বসতে তার আপত্তি নেই। ব্রিটিশ টেলিভিশন আইটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা জানিয়েছেন। গত বৃহস্পতিবার বাংলাদেশে যখন ত্রয়োদশ সংসদ নির্বাচন চলছিল, সে সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রে অবস্থানরত জয়ের সাক্ষাৎকার নেন ব্রিটিশ সংবাদ মাধ্যম আইটিভি সাংবাদিক মাহাদির পাশা। বাংলাদেশ সময় শনিবার ভোরে সাক্ষাৎকারটি প্রচার করে আইটিভি। রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই দাবি করলেও জয় বলেছেন তিনি বাংলাদেশে ফিরতে চান। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসন দাবি করলেও 24-এর আন্দোলন নিয়ন্ত্রণে দমনপীড়ন, তাতে আওয়ামী লীগ বা শেখ হাসিনার দায়, আওয়ামী লীগ সরকারের ভুল, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়, তার দেশে ফেরার সম্ভাবনা, নির্বাচনের জামাতের উত্থান, আওয়ামী লীগের সংস্কার সহ বিভিন্ন বিষয়ে মাহাতির পাশার প্রশ্নের উত্তর দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সজীব ওয়াজেদ জয় দেখছেন প্রহসন হিসেবে। কারণ হিসেবে দাবি করেছেন, দেশের সবচেয়ে বড় দল এবং সব প্রগতিশীল দলকে নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে। তিনি বলেছেন, মূলত এমন ভাবে সাজানো একটি নির্বাচন হয়েছে যাতে সবচেয়ে বড় ইসলামপন্থী দল জামাত ইসলামী তাদের জনসমর্থনের তুলনায় অনেক বেশি প্রভাব সংসদে পায়। জয় দাবি করেন, এটি টেকসই হবে না, ভবিষ্যতে আরো অস্থিরতা সৃষ্টি করবে। জয় প্রশ্ন রেখেছেন, দেশের দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে একটি নিষিদ্ধ এমন নির্বাচনকে কিভাবে গ্রহণযোগ্য বলা যায়।
যুক্তরাজ্যে যদি টরি বা লিবারেলদের যে কোনো একটি দল নিষিদ্ধ করা হতো, সেটার সমতুল্য পরিস্থিতি এটা। তিনি প্রশ্ন রাখেন, যুক্তরাষ্ট্রে যদি ডেমোক্রেট বা রিপাবলিকানদের যে কোনো একটিকে নিষিদ্ধ করা হয়, তাহলে কি সেটিকে কোনোভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন বলা যাবে? তিনি মনে করেন, অনির্বাচিত একটি শাসন ব্যবস্থার নির্দেশে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা নজিরবিহীন ঘটনা। আওয়ামী লীগের শাসনামলে যে জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল সে কথা মনে করিয়ে দিয়ে মাহাথির পাশা তখন প্রশ্ন করেন, বিষয়টি কিভাবে নজিরবিহীন হয়? এই প্রশ্নের উত্তরে মিস্টার জয় দাবি করেন, আওয়ামী লীগ সরকার জামাতকে নিষিদ্ধ করেনি, তারা নির্বাচনে অংশ নিতে পারেনি আদালতের রায়ের কারণে। জামাত তাদের গঠনতন্ত্র সংশোধন করলে আবার নির্বাচনে অংশ নিতে পারত। আইটিভির সাংবাদিক প্রশ্ন রাখেন, আওয়ামী লীগ আমলে 3টি নির্বাচন নিয়েও কারচুপির ব্যাপক অভিযোগ ছিল। জবাব দিতে গিয়ে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দাবি করেন, বিষয়টি পুরোপুরি সঠিক নয়। তিনি বলেছেন, গত 3বারের মধ্যে প্রথম ও তৃতীয়বার বিরোধী দল নির্বাচন বর্জন করেছিল। দ্বিতীয়বারের ক্ষেত্রে নির্বাচনের আগে জনমত জরিপগুলো, এমনকি আমেরিকানদের করা জরিপ সহ সব জরিপেই দেখা গিয়েছিল তাদের দল বিপুল ব্যবধানে জয়ী হবে। আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা ছিল বলে তিনি দাবি করেছেন। এরপর তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে প্রশাসনের কিছু ব্যক্তি নিজেদের উদ্যোগে কিছু অনিয়ম করেছেন, সেগুলো তদন্ত হওয়া উচিত ছিল, কিন্তু হয়নি। 2014, 18 এবং 2024 সালের নির্বাচনেও বিরোধী মতকে দমন, নৌকায় সিল মেরে ব্যালট বাক্স ভরার ব্যাপক অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল। তাহলে সুষ্ঠু নির্বাচন নিয়ে কথা বলার মতো অবস্থান আওয়ামী লীগের আছে কিনা সেই প্রশ্ন করা হয় জয়কে। উত্তর দিতে গিয়ে 2014 সালের নির্বাচন ঘিরে বিরোধী দলের জ্বালাও পোড়ার ঘটনা মনে করিয়ে দেন জয়। তিনি দাবি করেন, আওয়ামী লীগ কাউকে নিষিদ্ধ করেনি। তার ভাষায়, এটাই গত 3 নির্বাচনের সঙ্গে এবারের ভোটের মৌলিক পার্থক্য। মাহাথির পাশা প্রশ্ন করেন, গত 15 বছরের দুর্নীতি, অপহরণ, গুম, মত প্রকাশের দমনের অভিযোগ, এসব বিবেচনায় নিয়ে তার কি মনে হয় না যে আজকের পরিস্থিতির জন্য আংশিকভাবে আওয়ামী লীগ নিজেই দায়ী? জবাবে জয় বলেন, না, কারণ একই ধরনের অভিযোগ বিএনপি ক্ষমতায় থাকাকালেও তাদের বিরুদ্ধে আনা হয়েছিল, অথচ এখন তাদের সেলিব্রেট করা হচ্ছে। 24-এর আন্দোলন নিয়ে এক প্রশ্নে আইটিভি সাংবাদিক বলেন, আপনি কি স্বীকার করেন আন্দোলন চলাকালে এমন কিছু ব্যর্থতা ছিল যা শেষ পর্যন্ত শেখ হাসিনার পতনের কারণ হয়েছে? জবাবে জয় কিছু ব্যর্থতা থাকার কথা স্বীকার করেন। তিনি বলেন, আন্দোলনটি শান্তিপূর্ণভাবে শুরু হয়েছিল, তাদের দাবি ছিল যৌক্তিক। দুঃখজনক বিষয় হলো 2018 সালে আওয়ামী লীগ সরকারই কোটা কমিয়ে দিয়েছিল। কোটার সরকার পুনর্বহাল করেনি। যারা আগে কোটার সুবিধা পেতেন তাদের পরিবারের করা একটি মামলার ভিত্তিতে আদালত তা পুনর্বহাল করেছিল। এরপরই আন্দোলন শুরু হয়। সরকার শিক্ষার্থী আন্দোলনকারীদের সঙ্গে বসে কথা বলতে ব্যর্থ হয়েছিল। জয়ের দাবি, জামাত ইসলামী ওই সুযোগ কাজে লাগিয়ে সরকার পতনের আন্দোলনের দিকে নিয়ে যায়। তারাই সহিংসতা শুরু করে, আন্দোলন সহিংস রূপ নেয় এবং আবারও সরকার তা মোকাবেলায় ভুল করে। বিষয়টি এত দূর গড়ানো উচিত ছিল না। মাহাথির পাশা জুলাই হত্যাকাণ্ড নিয়ে ক্ষমা চাওয়ার প্রসঙ্গে প্রশ্ন করেন। উত্তরে জয় বলেন, জাতিসংঘ 15 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে 1400 নিহতের কথা বলেছে, আর সরকার পতন হয়েছিল 5 আগস্ট। তাহলে পুরো সবার হত্যাকাণ্ডের দায় কেন আওয়ামী লীগ সরকারকে দেওয়া হচ্ছে, সেই প্রশ্ন তোলেন সজীব ওয়াজেদ জয়। প্রসঙ্গক্রমে জয় বলেন, তারা দায় স্বীকার করছেন কয়েকশো মানুষের মৃত্যুর জন্য, 1400 জন নয়, কারণ তাদের প্রায় অর্ধেকই ছিলেন পুলিশ সদস্য ও তার দলের কর্মী। তবে তার মা শেখ হাসিনা কখনো কাউকে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দেননি, শুধু যারা পুলিশ বা অন্যদের উপর হামলা করেছিল তাদের ক্ষেত্র ছাড়া। জয় জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, প্রতিবাদকারীদের হাতে সংগঠিত সব হত্যাকাণ্ডকে দায় মুক্তি দেওয়া, পুলিশ সদস্য ও সরকার সমর্থক কর্মীদের হত্যার জন্য আইনগত সুরক্ষা দেওয়া, যদি সেটিকে বৈধ বলা হয় তাহলে অতীতে যাই ঘটুক না কেন তার বিচারের প্রসঙ্গই অর্থহীন হয়ে যায়। তখন আর বিচার নিয়ে কথা বলারই বা মানে কি? যদি হত্যাকাণ্ডই গ্রহণযোগ্য হয়ে যায় তাহলে আর বিচার নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন কি? শেখ হাসিনার ফাঁস হওয়া অডিও রেকর্ডে তাকে আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দিতে শোনা গেছে বলে অভিযোগ রয়েছে। কর্তৃপক্ষের কঠোর দমন নীতির কারণে এত প্রাণঘাতী ঘটেছে কিনা সেই প্রশ্ন রাখা হয় সাবেক প্রধানমন্ত্রীর ছেলের সামনে। জয় আগের মতোই দাবি করেন, বিবিসি ও আল জাজিরা অডিও টেপের যে অংশটি প্রচার করেছে তা কেটে নেওয়ার একটি অংশ। আন্দোলনকারীদের বিরুদ্ধে কখনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। জুলাই আগস্টের ঘটনার জন্য মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। শেখ হাসিনা ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। তিনি যদি কখনো বাংলাদেশে ফেরেন তার সামনে কি অপেক্ষা করছে তা নিয়ে জয় উদ্বিগ্ন কিনা সেই প্রশ্ন রাখেন আইটিভি সাংবাদিক। জবাবে জয় বলেন, তিনি উদ্বিগ্ন নন, কারণ তার বিশ্বাস দেশের অন্তত অর্ধেক জনগণ এই নির্বাচনকে কখনো মেনে নেবে না। অতীতে আওয়ামী লীগ বারবার জামাত ইসলামী বা তাদের অনুসারীদের সন্ত্রাসী আখ্যা দিয়েছে, কিন্তু এবারে নির্বাচনে তারাই ছিল বিএনপির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। শেখ হাসিনার শাসনামলে দমন পীড়নের কারণে জামাতের এই পুনরুত্থান ঘটেছে কিনা সেই প্রশ্ন রাখা হয় সাক্ষাৎকারে।
জয় তখন বলেন, প্রতিদ্বন্দ্বীহীন মাঠে খেললে পুনরুত্থান ঘটানো খুব সহজ। এখন সেটাই হচ্ছে। জামাত এককভাবে বাংলাদেশে খুব জনপ্রিয় দল নয়। বাংলাদেশের আদালত প্লট দুর্নীতির মামলায় সজীব ওয়াজেদ জয়কেও 5 বছর কারাদণ্ড দিয়েছে। এই অবস্থায় তিনি দেশে ফিরবেন কিনা বা দেশে যাওয়ার কোনো ইচ্ছা আছে কিনা জানতে চান মাহাথির পাশা। জয় বলেন, অবশ্যই এক সময় ফিরবেন। তারেক রহমান, যিনি দণ্ডিত হয়েছিলেন, তিনি এখন সম্ভাব্য প্রধানমন্ত্রী। এসব পরিস্থিতি চিরস্থায়ী হয় না। তাহলে কি জয় বলতে চাইছেন একদিন হয়তো তিনি প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্যে দেশে ফিরে রাজনীতিতে নামবেন? উত্তরে শেখ হাসিনার ছেলে বলেন, তার কখনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না। এমনটা বলছেন না, একসময় তিনি বাংলাদেশে ফিরতে চান। শেখ হাসিনা কখনো বাংলাদেশে ফিরবেন কিনা সেই প্রশ্নে জয় বলেন, তার কোনো সন্দেহ নেই তিনি একদিন ফিরবেন। তিনি বহুদিন ধরেই অবসর নিতে চেয়েছেন। তার প্রায় পুরো জীবনই কেটেছে বাংলাদেশে। সেখানেই তিনি স্বচ্ছন্দ বোধ করেন। কোনো এক সময় তিনি ফিরবেন। তবে এই মুহূর্তে শেখ হাসিনার দেশে ফেরা একেবারেই নিরাপদ হবে না বলে মনে করছেন জয়। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, মায়ের ভারতে থাকা নিয়ে তিনি উদ্বিগ্ন নন, কারণ তার বিবেচনায় ভারতই এখন শেখ হাসিনার জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। আওয়ামী লীগের সংস্কার দল গঠন নিয়ে প্রশ্ন করেন সাংবাদিক মাহাথির পাশা। জয় বলেন, এই মুহূর্তে আওয়ামী লীগ আছে নিপীড়ন আর নির্যাতনের মুখে। তিনি বলেন, তারা কারোর সঙ্গে কথা বলতে পারছে না, দলীয় বৈঠক করতে পারছেন না, সংবাদ সম্মেলন করতে পারছেন না, তাদের কার্যালয়গুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। কেউ কূটনীতিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও গ্রেপ্তারের ভয়ে থাকতে হচ্ছে। তাই বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের করার মতো কিছুই নেই। তবে পরিস্থিতি বদলাবে, সবসময় বদলায়। তারেক রহমান বলেছেন তিনি প্রতিশোধের রাজনীতির পথে যেতে চান না। সে কথা মাথায় রেখে জয় কি তাকে মামলা প্রত্যাহার অনুরোধ করবেন, এমন প্রশ্ন করা হয় জয়কে। আইটিভির এই প্রশ্নে জয় বলেন, এটা তার হাতে নেই, তিনি দেশে থাকেন না, এটা পুরোপুরি দলের সিদ্ধান্তের বিষয়। তারা কি করতে চায় সেটি তারাই ঠিক করবে। এই প্রসঙ্গে বলেন, বিএনপি বাংলাদেশের আরেকটি বড় রাজনৈতিক দল, অবশ্যই তাদের সঙ্গে কথা বলা উচিত। বিএনপি কখনোই নির্বাচন বর্জন করা উচিত হয়নি। তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন তাহলে অবশ্যই তারা তার সঙ্গে কথা বলবেন এবং তার সঙ্গে কাজ করবেন। বাংলাদেশে মুজিব পরিবার ও জিয়া পরিবার বংশানুক্রমিক নেতৃত্ব নিয়ে অনেকেই সমালোচনা করেন। এর অবসান হওয়া উচিত কি না সেই প্রশ্ন করা হয় সজীব ওয়াজেদ জয়কে। জবাবে তিনি বলেন, এটা কি বংশানুক্রমিক রাজনীতি? তারা নিজেরা রাজনীতিতে থাকতে চান নাকি তৃণমূল পর্যায়ের মানুষ দলীয় কাউন্সিলে বারবার ভোট দিয়ে নির্বাচিত করেন? জয় দাবি করেন, তিনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাইতেন তাহলে অনেক আগেই হতে পারতেন। তার মা 1 দশকের বেশি সময় ধরে তাকে নির্বাচনে দাঁড়াতে, সংসদ সদস্য হতে উৎসাহ দিয়ে আসছিলেন। তাহলে কেন জয় প্রধানমন্ত্রী হতে চাননি? জবাবে জয়ের উত্তর ছিল, তিনি স্বাচ্ছন্দ্যে থাকতে পারলেই খুশি। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট সবার আগে পেতে। ধন্যবাদ সবাইকে।